খুদে গল্পের বই। আজকে শুনবেন চল তগো বার্গার খাওয়ায়। স্যার, ক্ষত, যোগাযোগ, স্বাধীনতা, হ্যাঁ, না। চল তগো বার্গার খাওয়াই। একটা পাথরে কামড় লাগে। পাথরটা ভাতে ছিল না ডালে ছিল তা বোঝার উপায় নেই। তবে প্রায় নিজের অজান্তে এমন পাথরে দাঁত বসিয়ে ওটাকে কতভাবেই যে ভাঙি তা আপনাদের বলে শেষ করতে পারবো না। পাথর ভাঙার কথা একবার আমার বাবাকে জানাতে তিনি বলেছিলেন, তারাও হলে ডাইনিংয়ে খেতে বসে এমন পাথর ভাঙতেন আর আমাদের মতোই বেসিনে গিয়ে কুলি করে এসে আবার খেতে বসতেন। আজ তেমনি একটা সন্ধ্যা। কুলি করতে গিয়ে দেখি আরেকটা বেসিনে জিন্না ভাই হাত ধুচ্ছেন। আমি পাশে দাঁড়াতেই তিনি আমার দিকে তাকান, একটু হাসেন। আমি সালাম দিই, জানতে চাই জিন্না ভাই কেমন আছেন। তিনি উত্তর না দিয়ে আমাকে বলেন, কি রে, কই থাকোস? আজকাল মিছিলে দেখি না যে, পালাইলি নাকি? নাকি ওই দল তোরে টাইনা নিছে? বেইমানি করিস না কইল, বিপদ হইব। আমার কাছাকাছি থাকিস। জিন্না ভাইয়ের এতগুলো কথা একসাথে হজম করতে গিয়ে আমি বেশ ভড়কে যাই। বলি, না ভাই, বাড়ি গেছিলাম, বাপের শরীর খারাপ। একবারও ভাববেন না যে আমি আপনারে ছাইরা যাবো। খাওয়া শেষ? না, পাথরে কামড় দিছি, কুলি করতে আসছিলাম। লজায় আমিও খামো। জিন্না ভাইয়ের জন্য ভাত থাকে বেশি, ডাল হয় ঘন, আর মুরগি থাকে 3 টুকরা। থালার সামনে নিয়ে ভাতের দিকে তাকিয়ে জিন্না ভাই বসে থাকেন। ভাই, ভাত খাইবেন না? আমি জানতে চাই। মনটা ভালো নাই রে, কিছু ভাল লাগতেছে না। কি হয়েছে ভাই? লিডারের সাথে কিছু? না রে, আজ কিসলুরে ফালাই দিতে হইল। খিলগায় লাইনের উপরে শোয়াই রাখছিলাম, ট্রেন চলে যাওয়ার পর আইলাম। আহারে, আমার ছোটবেলার বন্ধু ছিল, কেন যে সে বাড়াবাড়ি করা শুরু করছিল। সোহেল আমার পাশে নীরবে বসে খাচ্ছে। জিন্না ভাই হঠাৎ বলে ওঠেন, এই বালসাল খাওন রাখ, চল তগজ বার্গার খাওয়াই। ল বাইর হ, মন ভালো করতে হইব। স্যার, স্যার আমার কথাগুলো খুব মন দিয়ে শুনছেন দেখে আমার ভালো লাগে। ইচ্ছে করে তার পা ছুঁয়ে সালাম করি। অনেক বছর আগে কোনো এক সময় যার সরাসরি ছাত্র না হয়েও ক্লাসে ঢুকে যেতাম, যার কথাগুলো শুনে রক্ত টকবগিয়ে নাচত, তিনি আজ আমার দিকে চেয়ে আমার কথাগুলো মন দিয়ে শুনছেন। আমি নত হই। স্যার আমার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকেন। আমার ভালো লাগে। আপনাকে ধন্যবাদ, আমার কথা আপনাদের মনে পড়েছে। তবে আপনি তো জানেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অনুষ্ঠানে আমি যাই না। ওদেরকে আমি নব্য ঔপনিবেশিক মনে করি। আমি পারবো না ভাই। আমার ভেতরটা কেঁদে ওঠে। এই অনুষ্ঠানটা নিয়ে আমার মধ্যে এক আবেগী উত্তেজনা তৈরি হয়েছে। আমার অফিস এই প্রথম আমার আইডিয়া নিয়ে কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে 2 বছর ধরে ক্যাম্পেইন চালাবো। ক্যাম্পেইনটা মানুষের হিতাহিত জ্ঞান নিয়ে। এই যে যেমন ধরুন, কেউ ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, আবার গাড়ি চালাতে চালাতেও ফোনে কথা বলছে। দৈনন্দিন জীবনের কমন সেন্সগুলো তুলে ধরা আমাদের কোম্পানির এক ধরনের সামাজিক দায়িত্ব হিসেবে একটা ক্যাম্পেইন। এতে কোম্পানির মুখও উজ্জ্বল হবে। স্যারের কাছে আরেকবার অনুনয় করলাম। তিনি বললেন, আপনি আজ আসুন। এতটা রুক্ষতা স্যারের কাছ থেকে আশা করিনি। মনটা ছোট হয়ে গেল। অফিসে ফিরে রাগে কিছুক্ষণ গজগজ করলাম, তারপর রাগ মিলিয়ে গেল। কোনো মতে কয়েকজন মান্যবরদের নিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করলাম। আমাদের ক্যাম্পেইন বেশ ভালোই চলছিল। টেলিভিশন বিজ্ঞাপনগুলো সমাজে বেশ সাড়া ফেলল। প্রায় 2 মাস এমন চলল। একদিন বেলা 11টার দিকে আমাদের সিইও আরফান ভাই ডেকে পাঠালেন। গিয়ে দেখি তার কক্ষে স্যার বসে আছেন। তিনি আমায় চিনতে পারলেন। আমি সালাম দিতেই তিনি জানতে চাইলেন আমি কেমন আছি। আমি স্মিত হেসে উত্তর দিলাম। আরফান ভাই সময়ক্ষেপণ না করে আমায় বললেন, ইমরান, স্যারের শিল্পকল্প ফাউন্ডেশনের 40 বছর পূর্তি আগামী মাসে। আমরা সেখানে কন্ট্রিবিউট করব। তুমি আমাদের সিএসআর এর বাজেট থেকে 30 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করো। জি আরফান ভাই, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। তবে এটা কি বোর্ডে তুলব? না, আমি 50 পর্যন্ত অ্যাপ্রুভ করতে পারি। আমি স্যারের দিকে তাকিয়ে মনে মনে কি যেন বললাম। কি বললাম তা এখন মনে পড়ছে না। ক্ষত। ছোটবেলা থেকেই রুবেল এক ধরনের নির্বাসিত সমাজচ্যুত জীবন কাটিয়েছে। ক্লাসের বন্ধুরা তাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করেছে। তার মনে হয়েছে তার মা বাবা তাকে কখনো বোঝার চেষ্টা করেননি। অনেক অবহেলায় সে বেড়ে উঠেছে। তবে বড় হতে হতে তার মধ্যে এক উদ্ভট রকমের রাগও বেড়ে উঠেছিল।
ভেতরে ভেতরে শক্ত, দুর্ধর্ষ হয়ে উঠছিল। সুযোগ পেলে কাউকে আঘাত করা, হাতের কাছে জিনিসপত্র পেলে ভেঙে ফেলা, খেলার মাঠে ইচ্ছে করে অন্যদের আহত করা তার জীবনে নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছিল। সে নিজেও তা বুঝত। এসব করেও তার ভেতরের রাগ, অভিমান থেকে মুক্ত হতে পারছিল না। রুবেল যখন বয়স 15, তখন একদিন একটি ধারালো ছুরি হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইল। অন্যকে আঘাত করে যখন তার ভেতরের কাঠিন্যকে নমনীয় করতে পারছে না, তখন সে নিজেকে আহত করার সিদ্ধান্ত নিল। সে তার হাতে ছুরিটা দিয়ে লম্বা একটা ঘন দাগ দিল। অসহনীয় ব্যথা পেল, অনেক রক্ত ঝরল, কিন্তু সে মনে বেশ শান্তি পেল। তবে এটুকু বুঝতে পারল যে আঘাত তার সমস্যা সমাধানের উপায় হতে পারে না। তবে এই আঘাত তার মনের ভেতরে একটা চিন্তার প্রক্রিয়া শুরু করে দিতে পারল। সে একাই নিজেকে সাহায্য করতে চাইল। সে একজন থেরাপিস্টের কাছে গেল। তার মা বাবাকে বিষয় না জানাতে তাকে অনুরোধ করল। তিনি বুঝলেন। রুবেল অবাক হয়ে লক্ষ্য করল তার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে। এ কাজে বেশ কয়েক বছর সময় কেটে গেল। তবে এখন আর নিজেকে বা অন্য কাউকে কোনো রকম আঘাত করার ইচ্ছে তার মনে জাগে না। সে এখন তার আবেগ, মেজাজ, রাগ সামাল দেওয়ার জন্যে আরো অনেক সুন্দর সুন্দর পন্থা খুঁজে পেয়েছে। সে বুঝেছে হিংস্রতা সবসময় তার একটা অংশ হয়ে থাকবে, কিন্তু কিভাবে তা সামাল দিতে হবে তা জানতে হবে। মাঝে মাঝে সে হাতের ক্ষতর দিকে তাকিয়ে গর্ববোধ করে, তবে গর্বটা কিসের জন্যে সে বোঝে না। সে যে আঘাত করতে পারে সেই জন্যে গর্ব, নাকি এই ক্ষতটি তাকে বদলে দিয়েছিল সেই জন্যে? যোগাযোগ। ওদের কথাগুলো কি শুনতে পাচ্ছেন? ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম, বললাম, না, ওরা মনে হয় চলে গেছে। ডাক্তার সাহেব খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আরেকবার আমার দিকে তাকালেন। মনে হলো আমার কথা তিনি বিশ্বাস করেছেন। একটা নোটবই হাতে নিয়ে লেখা শুরু করলেন। যদিও মনে হচ্ছে তার এখনো বেশ সন্দেহ রয়েছে। আমি কিন্তু সত্য কথা বলেছি। আমি এখন আর মানুষদের কথাবার্তা শুনতে পাচ্ছি না। আমি তারও গভীরে চলে গেছি। আমি এখন যা শুনছি তা আরো অনেক বেশি সূক্ষ্ম এবং নিখুঁত। আমার চারপাশের বিশ্ব এখন আর আমার সাথে ঘর ঘরে কোনো মানব ভাষায় কথা বলছে না, বরং শীতের সকালের এক গাছের ডালের অবয়বের ভাষায় কথা বলছে, পাখির গানের শব্দের কথা বলছে, মেঘের আকারের ভাষায় গল্প শোনাচ্ছে। প্রকৃতি আমায় জানিয়ে দিচ্ছে যে আমার এখন কি করা প্রয়োজন। সব জীব ও বস্তুরই তাদের নিজের সময় আছে, ঋতু আছে। আমি তা এখন বুঝতে পারছি। সবকিছুরই মৃত্যু হবে আরো সুন্দর সত্তা নিয়ে আবার জন্মাতে। মনে হলো ডাক্তার সাহেব তার লেখা শেষ করেছেন। আবারও আরেকটি নোটবইয়ের দিকে হাত বাড়ালেন। সেটা একটা প্রেসক্রিপশন খাতার মতো লাগছে। আমি জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে নিজেকে পরিচালনা করে তার কিছু এ ডাক্তার বোঝেন না। তিনি আমায় আমার চিত্তানন্দ থেকে বঞ্চিত করতে চান। তিনি নিজে যেমন ছিটকে গেছেন, বিচ্ছিন্ন হয়েছেন, তেমন ওনার তৈরি রাসায়নিক আর বর্জ্য খাইয়ে আমায় খুন করতে চান। ডাক্তারটা দেখতে একেবারে সুন্দর নন। ওনাকে সামনে থেকে সরিয়ে দেওয়া যায়। আমি পারি। খানিকটা স্নিগ্ধ বাতাস ডাক্তারের পেছনের জানালা দিয়ে প্রবেশ করে, তার সরু ধূসর চুলগুলোকে দোলা দেয়। ঠিক এই সময়ে আমি বুঝে যাই যে আমার এখন কি করতে হবে। স্বাধীনতা। তুর্যের সাথে ছাড়াছাড়ির প্রায় 5 মাস পেরিয়ে গেছে। বিচ্ছেদের প্রস্তাবটা মিলি নিজেই দিয়েছিল। সম্পর্কটা কেমন যেন একঘেয়ে হয়ে পড়েছিল। তুর্য খুব বেশি ভালো ছেলে। মিলি যা চাইতো তুর্য তাই করত। কোনো রকম বিরোধ ছাড়াই মিলির সব কথা মেনে নিত। কোনো এক স্থানে অপেক্ষা করতে বললে অনেকক্ষণ পর ফিরে এসে মিলি দেখত তুর্য ঠিক সেখানেই দাঁড়িয়ে বা বসে আছে। একবার মিলি তাকে সিগারেট ছেড়ে দিতে বলেছিল। তুর্য ঠিক ওই মুহূর্তেই খসখস করে দেওয়ালের সাথে ঘষে আগুন নিভিয়ে বলেছিল, এই ছেড়ে দিলাম, আর খাবো না। তুর্য আসলেই সিগারেট ছেড়ে দিয়েছিল। তার প্রতি তুর্যর একাগ্রতা ও নিষ্ঠার কোনো ঘাটতি ছিল না। তবে মিলির মনে প্রচণ্ড রকমের গতানুগতিকতার পাহাড় উপচে পড়ছিল। তুর্য দেখতে যতই নেক্সট টু টম ক্রুজ হোক না কেন, মিলি তাকে ডিচ না করে পারেনি। মিলি মনে করেছিল ছেলেরা প্রত্যাখ্যাত হলে যেমন উদ্ভট কিছু কাণ্ড করে বসে, তুর্য তাই করবে। মিলির নামে কলঙ্কাবৃত প্রচারণা চালাবে। একসাথে তোলা তাদের ছবিগুলো হয়তো সবার কাছে উন্মোচিত করে দেবে, বেনামে ইমেল লিখবে। তুর্য এসব কিছুই করেনি।
যেদিন বিজনেস ফ্যাকাল্টির ক্যান্টিনে বসে মিলি তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছিল, তোমাকে আমার আর ভালো লাগে না, তুর্য নিজের মাঝে সংকুচিত হয়ে গিয়ে শুধুই বলেছিল, আচ্ছা। চোখ ভরা দুঃখ বর্ষিয়ে তুর্য সেদিন চেয়ার ছেড়ে উঠে চলে গিয়েছিল। কোনো রকম অনুনয় সে করেনি। তারপর প্রায় 2 সপ্তাহ কেউ তাকে ক্যাম্পাসে দেখেনি। তুর্য কতটা কষ্ট পাচ্ছে তা মিলির কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। নিজেকে সেদিন স্বাধীন মনে হয়েছিল একঘেয়েমিতা থেকে মুক্তি পেয়ে। ছাড়াছাড়ির 2 সপ্তাহ পর মিলি যেদিন প্রথম তুর্যকে ক্যাম্পাসে দেখল, তার হাঁটা চলায় কেমন যেন একটা পরিবর্তন এসেছে বলে মনে হলো। পোশাক পরিচ্ছদও অন্যরকম, একটু ফাঙ্কি ফাঙ্কি ভাব। মিলি বেশ অবাক হলো। এই তুর্যকে সে চেনে না। তার কাছে একটু খটকা লাগলো। বিষয়টা নিয়ে সে বেশ চিন্তা করল। কয়েকদিন পরই দেখা যায় তুর্য ঘুরে বেড়াচ্ছে তাদের জুনিয়র ক্লাসের এক তরুণীর সাথে। মিলির মনের মধ্যে একটা ঘন্টা বেজে ওঠে। সে কি ঈর্ষান্বিত হচ্ছে? নিজের সাথে রাগ করে মিলি। আমি তো ওকে ডিচ করেছি, নিজেকে বলে মিলি। আরো 1 মাস পেরিয়ে যায়। মিলি মনে করেছিল তুর্য তাকে দেখানোর জন্য এমন করছে, কিন্তু তুর্যের চারপাশে অনেক মানুষের সমাগম দেখে সে বিস্মিত হয়। এমনটা সে আগে কখনো দেখেনি। মিলির কয়েকজন বান্ধবীও মেলামেশা করছে তুর্যের সাথে। ফ্যাকাল্টির করিডরে, রেজিস্ট্রি ভবনের মাঠে, কৃষ্ণচূড়ার ছায়ায়, চটপটি চত্বরে। সে তো এমনটা আশা করেনি। মিলি খেয়াল করে দেখল সে ছাড়া বাকি আর সবাই তুর্যকে নেক্সট টু টম ক্রুজই মনে করছে। তবে সেটা বড় কথা নয়। তুর্য এত নির্লিপ্তভাবে তার প্রত্যাখ্যান গ্রহণ কেন করল? মিলিকে এখন তাই বেশি ভাবাচ্ছে। তুর্যের শারীরিক ভাষা মিলির ভালো লাগছে না। আমার ডিট খেয়েছে বলে সে কি এখন সবার সাথে হ্যাংলামি করে বেড়াবে? আগে তো সে আমার সাথে ছাড়া আর কারোর সাথে হ্যাং আউট করতো না। এসব হ্যাংলামি দেখলে পিত্তি চলে যায়, ভাবে মিলি। মিলি ঠিক করল তুর্যের কাছে তার এই পরিবর্তনের কথা একদিন জানতে চাইবে। এই 5 মাসে ছেলেটার বেশ দুর্নামও হয়েছে। তাদের ক্যাম্পাসে সংঘবদ্ধ প্রেম করে এমন কিছু ছেলে মেয়ে আছে। ওরা কাউকে পাত্তা দেয় না। তুর্যকে ওদের সাথেও ঘুরতে দেখা যায়। তার এই আচরণটার কারণ জানার জন্য মিলির ব্যাকুলতা একটা চরম পর্যায়ে পৌঁছে যায়। মিলির এখন ভাব হয়েছে তাদের এক বড় ভাই তাহমিদের সাথে। তুর্য যেমনটা ছিল, তাহমিদ ঠিক তার উল্টো। মিলি আনন্দেই আছে, তবুও তুর্যের পরিবর্তন তাকে ভাবাচ্ছে। চেষ্টা করেও চিন্তাটা দূর করতে পারে না সে। সুযোগ একদিন সে পায়। তুর্য তখন ক্যান্টিনে মাইশার সাথে বসেছিল। মাইশা গেছে বিল দিতে। তুর্য টেবিলে একা বসে আছে। মিলিও একাই লাঞ্চ করেছে। তাহমিদ ক্লাসে ছিল। মিলি টুপ করে বসে পড়ে তুর্যের পাশের চেয়ারে। তুর্য তাকায়, বলে, আরে মিউজে, কেমন আছো মিলি? মিউ ডাকটা মিলির মাথার টোপরে ঘোঁত করে বসে যায়। কি বলবে বুঝতে পারে না। তুর্য তাকে মিউ বলে ডাকতো। মিলি বলতে চায়, তুরু, তুমি ঠিক আছো? তুর্য কথা বাড়াতে দেয় না। বলে, তুমি এসব জানতে চাইছো কেন মিলি? আমি ঠিক আছি কি না আছি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু ইউ নাও? আমি এখন স্বাধীন, তোমার নই। তুমি আমায় ডিচ করে এক অসাধারণ কাজ করেছ। আমাকে স্বাধীন করেছ। হ্যাঁ। চয়নিকা সবার সামনে দাঁড়িয়ে খুব চেঁচাচ্ছে, খুবই রাগ ঘর ঘর করে ঝাড়ছে। বাংলা ইংরেজি 2 ভাষাতেই গালি দিচ্ছে। সামাজিকতার ধার আর সে ধারছে না। আমরা বন্ধুরা একটু থমকে গিয়েছি। তবে যখন বুঝতে পারলাম গালিগুলো সে সজলকে দিচ্ছে, তখন গল্পটা অনুধাবন করলাম। এমন অপসরী চেহারার মানবীর মুখ থেকে এমন শ্লাঘা বারুদের মতো বেরোতে পারে তা আমাদের জানা না থাকলেও আমি অন্তত মনে মনে খুশি হলাম। গালি দেওয়ার সময় চয়নিকাকে তেমন সুন্দর লাগছিল না। সজল চয়নিকার সাথে 5 বছর উষ্ণ থেকে উত্তপ্ত প্রেম করার পর তা কিছুক্ষণের নোটিশে ভেঙে দিয়েছে। তার শোধই চয়নিকা এখন নিচ্ছে। কিন্তু এই প্রাণান্ত গালিগুলো ঝেড়ে তার কি লাভ হচ্ছে? আমরা বন্ধুরা যারা দৃশ্যটা দেখছি তাদের বুঝতে একটু সময় লাগলো। চয়নিকা মুখ খারাপ করে প্রতিশোধ নিচ্ছে। সে জানে তাদের ভালোবাসা এখানেই শেষ। যতটুকু পারে পুষিয়ে নিচ্ছে। চয়নিকাকে আমার ভালো লাগলেও আমি তাকে কখনো বলতে পারিনি। সজল পেরেছিল। সজল চয়নিকার কাছে নিজেকে নিবেদন করেছিল, আমি পারিনি। চয়নিকা সজলের প্রেম কাহিনী অনেক দূর গড়িয়েছিল। দুজনের পরিবার তাদের সাদরে গ্রহণ করেছিল। তাদের নিয়ে অনেক কল্পনা জল্পনা রচিত হয়েছিল।
ইউ ব্লাডি ফাকার, এখন স্বাদ মিটে গেছে? অন্য কাউকে পেয়েছিস শালা হারামজাদা? চয়নিকার অনেক ডায়লগের এটা একটা। সজল তেমন কিছু বলে না, মাথা নিচু করে শুধু বলে, আমাকে মাফ করে দিও চয়নিকা, আমি পারলাম না। কেন পারলাম না তা তোমাকে বোঝাতে পারবো না, তবে পারলাম না। কথাগুলো বলে সে চলে যেতে গিয়েও একটু থামে, কেন যেন দাঁড়িয়ে পড়ে। সজলের জীবনে কি হয়েছে আমি কিছুটা বুঝি, বাকিটা বুঝি না। ওর জন্য মায়া হয়, চয়নিকার জন্য মায়া লাগে, চয়নিকার জন্য বেশি মায়া লাগে। চয়নিকার চেহারার দিকে তাকিয়ে মনে হয় সে সজলকে কিছুটা ক্ষমা করেছে, তবে নিজেকে করেনি। চয়নিকা বুক চাপড়াচ্ছে। এখন আমাকে কে বিয়ে করবে? আমার মা বাবা জানে ওই কুত্তাটা আমার স্বামী, আমার সব আত্মীয়রাও তাই জানে, আমার সমাজ জানে। এখন আমাকে কে বিয়ে করবে? কে? আকাশের দিকে চেয়ে দোয়া চাওয়ার ভঙ্গিতে দুহাত তুলে সে কথাগুলো বলতে থাকে। তাকে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি বলে আমার মনে হয়। চয়নিকাকে পছন্দ করা এবং সজলকে তার প্রেমিক হিসেবে বেছে নেওয়ার প্রতিবাদের উত্তরে একটা বিক্রিয়া আমার মাঝে তড়িৎ গতিতে কাজ করে। চয়নিকার এমন পতন দেখে আমি কষ্ট পাই। আমি এগিয়ে গিয়ে চয়নিকার হাত দুটো খপ করে ধরে ফেলি। থামো, তুমি থামো, আর কথা বলো না। আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার স্বামী হব। চয়নিকা স্তম্ভিত হয়, তার রাগ ধীরে ধীরে স্তমিত হয়। আমি তার হাত ধরেই আছি, আমিও ভুলেই গেছি যে তার হাত আমি ধরে আছি। চয়নিকার চোখে পানি আসে, সে আমার দিকে তাকায়, বলে, তুমি ঠিক বলছো? চিন্তা করে বলছো? আমি কোনো কথা বলি না। আমি সজলের চলে যাওয়ার দিকে একবার চেয়ে দেখি। আমি চাই ও এখান থেকে বেরিয়ে যাক। সজল বেরিয়ে গেলে আমি বলি, হ্যাঁ, তবে ওই লোকটাকে তোমার ভুলে যেতে হবে। না। মাইশা ও মৃদুলের দেখা এবং সখ্যতা হয়েছে এখানেই, এই অফিসে কাজ করতে এসে। কেমন করে তাদের প্রেম হয়ে গেল তার কথা না বলে বরং প্রেম প্রস্ফুটিত হওয়ার পর তাদের জীবনে কি কি ঘটল সে গল্পটা বলা যাক। ওরা এদিক ওদিক যায়, একসাথে লাঞ্চ করে, একে অপরকে কাজে সাহায্য করে, প্রয়োজন ছাড়াই দুজনে দুজনের সাথে কথা বলে, দুজনে একসাথে বেশি বেশি সময় কাটায়। অফিস শেষে একজন আরেকজনের জন্য বাইরে অপেক্ষা করে। তারা মনে করে কেউ দেখছে না, তবে সবাই দেখে, তা তারা বোঝে না। সবচেয়ে বড় কথা, অফিসের HR বিভাগ দেখে ফেলে। কিছুটা গুঞ্জন উঠলে দুজনেই সাবধান হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রেমের ছটা লুকাতে পারেনি। প্রেম লুকোনো যায় না, এমন সময় মানুষ প্রেম লুকোতে পারে না। তারা বাড়াবাড়ি না করলেও তাদের প্রেমের বিকিরণ অফিসের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। HR বিভাগের ফয়সাল একদিন তাদের সাথে কথা বলতে চায়, একসাথে নয়, দুজনের সাথে আলাদা আলাদা। HR যখন কাউকে নীরব কক্ষে আসতে বলে তখন আটঘাট বেঁধেই বলে, এই সাইলেন্ট রুমগুলোতে প্রকৃতি নেই, বাইরে থেকে আর কারো গলার আওয়াজ শোনা যায় না, শুধু এয়ার কন্ডিশনের শোঁ আছে, আর আছে ফয়সালের শীতল কণ্ঠ। ফয়সাল প্রথমে কথা বলে মাইশার সাথে। মাইশা, আপনাকে এখানে কেন আসতে অনুরোধ করেছি বুঝতে পারছেন? জি ভাইয়া পারছি, মাইশা বলে। তাহলে? ফয়সাল প্রশ্ন করে। মাইশা নীরব। ফয়সাল আবারও বলে, আপনি কাজে অনেক ভালো করছেন, হাই পারফর্মার, কিন্তু এভাবে চলাফেরা করলে তো আপনার এবারের প্রমোশনটা প্রশ্নবিদ্ধ হতে পারে। সবাই দেখছে, HR-ও দেখছে। আমাদের অফিসে এসব নিষেধ, আপনি জানেন না? জি ভাইয়া জানি। ফয়সাল মৃদুলের সাথেও একই ধাঁচে কথা বলে। ফয়সাল দুজনকে ভয় দেখায়, মৃদুল বেশি ভয় পায়। এবার প্রমোশন পেলে সে এক্সটেন্ডেড ম্যানেজমেন্ট কমিটিতে যাবে। সাইলেন্ট রুমের ফয়সাল দুজনেরই নাড়ি কাঁপিয়ে দিয়েছে। ফয়সাল এমন সব শব্দ ব্যবহার করেছে তাতে মনে হয়েছে সে আদেশ দিয়েছে মাইশা এবং মৃদুল কেউ একজন যেন এই অফিস ছেড়ে অন্য কোনো অফিসে চাকরি নিয়ে চলে যায়, যেন এখান থেকে চাকরি ছেড়ে দেয়। আজ বাড়ি ফেরার সময় কেউ কারোর জন্য অপেক্ষা করে না। পরদিন অফিসে এসে দুজনে কেউ কারো দিকে তাকায় না। মৃদুল কয়েকবার চেষ্টা করেছে মাইশার সাথে যোগাযোগ করার, মাইশা সাড়া দেয়নি। মৃদুল টেক্সট করেছে অনেকগুলো, উত্তর আসেনি। বাড়ি ফিরে রাতে মাইশা নিজেই ফোন করে। কি করা যায় বলো তো মাইশা? আমরা বিয়ে করে ফেললে ফয়সাল্লা মেনে নেবে না? মৃদুল বলে। মাইশা বলে, না, নেবে না।
নিয়মটা তো বিয়ে থেকেই শুরু। জামাই বউ এক অফিসে কাজ করতে পারবে না, প্রেমিক প্রেমিকাও পারবে না। তাহলে আমরা আমাদের ভালো লাগার ইতি টানতে পারি, কিংবা কেউ একজন চাকরিটা ছেড়ে দিতে পারি। তুমি দেখো না, তোমাকে তো গেল 6 মাসে কয়েকটা কোম্পানি অফার দিয়েছিল, মাইশা বলে। কিন্তু আমি এই প্রমোটা পেলে ভিপি হব, এক্সটেন্ডেড ম্যানেজমেন্টের একজন হব। অন্য জায়গায় গেলে তো তা হতে পারবো না, তাদের গ্রোথ স্ট্রাকচার এদের মতো না। মাইশা বলে, কিন্তু আমায় তো অন্য কেউ অফার দেয় না, আমি ছাড়লে বেকার হয়ে যাব। তুমি ছাড়ো, তাছাড়া আমারও তো প্রমোশন হবে, মাইনে বাড়বে। না বেবি, তুমি ছাড়ো, আমি এই চান্স দূরে ঠেলতে পারবো না। তুমি চাকরি ছাড়ার পরদিনই আমি তোমাকে বিয়ে করব, দেখি ফয়সাল্লাহ তখন কি কয়। না মৃদুল, আমি ছাড়বো না। বেবি, মৃদুল, আমি ছাড়বো না।